নমস্কার বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু অ্যাওয়ারনেস ফর ইউথ উইথ ডক্টর দেবেন সরকার। আজকে যেই টপিকটা ডিসকাস করব, আপনি হয়তো টাইটেল থেকেই বুঝতে পারছেন যে কেন আমাদের ভারতবর্ষের গ্রোথ স্টোরি নিয়ে খুব বেশি এক্সাইটেড হওয়ার দরকার নেই এখনও। সেই জিনিসটাকে নিয়ে ধীরে ধীরে আমি ব্রেকডাউন করে ব্যাপারটাকে ডিসকাস করব, এবং এই জিনিসটাকে ডিসক্রাইব করার জন্য আমি আজকে কয়েকগুলো পয়েন্টার্সের মধ্যে দিয়ে ডিসকাশনটাকে অর্গানাইজডভাবে নিয়ে যাওয়ার চেষ্টা করব। কোথাও হয়তো একটুখানি বেশিক্ষণ সময় স্পেন্ড করব, কোথাও হয়তো একটুখানি কম সময় লাগাবো, বাট ইউ উইল আন্ডারস্ট্যান্ড দ্য জিস্ট অফ ইট। তো আমি এই টপিকটাকে 4টে পার্টে মোটামুটি ভাগ করেছি। একটা হচ্ছে যে বুঝতে হবে যে ন্যারেটিভ, যে অ্যাঙ্গেলটা, আমি মেন্টাল মডেল সিরিজের ন্যারেটিভ নিয়ে একখানা টপিক করেছিলাম, যে পাওয়ার অফ ন্যারেটিভ, বা ন্যারেটিভ দিয়ে আপনাকে কি বোঝানো হয় বা কি বোঝানোর চেষ্টা করে আপনাকে কখনো মানে একটা মার্কেটিং স্ট্র্যাটেজির মতন করে একটা দিকে ন্যাভিগেট করে নিয়ে যাওয়ার চেষ্টা করা হয়। তো সেখানে অ্যাভারেজিং করার যে প্রবলেমটা রয়েছে, অ্যাভারেজিংয়ের মূল সমস্যাগুলো আপনাদের কাছে তুলে ধরব। সেকেন্ড পয়েন্ট হচ্ছে যে কীরকমভাবে কখনো কখনো সরকার আমাদের কাছে তাদের ইমপ্রেশনটাকে ভালো ক্রিয়েট করার জন্য খানিকটা ক্রুশিয়াল ইনফরমেশান লুকিয়ে রাখে, এবং সেই জিনিসটা কীরকমভাবে পরবর্তীকালে একটা উইয়ার্ড এফেক্ট ক্রিয়েট করে এবং মানুষকে মিসডাইরেক্ট করে একটা কিছু ভুল জিনিসপত্র বোঝার জন্য। আমি হয়তো অনেকবার আমার নোটসের দিকে তাকাবো, তার কারণ হচ্ছে কি আমি এখানে এক্স্যাক্ট ফিগার্স দিতে চাই আপনাদেরকে, যাতে কিনা আপনাদেরও পারতপক্ষে এই জিনিসপত্রগুলো নলেজের জন্য হেল্প করে। তারপরে আমি কথা বলবো হচ্ছে গিয়ে স্কিল গ্যাপ যেটা রয়েছে ভারতবর্ষে, যে সেটার জন্য একখানা বিশাল ল্যাকুনা রয়েছে ভারতবর্ষের জব মার্কেটে, এবং স্কিল সেটটা না থাকার ফলে যে জব মার্কেটের যেই অবস্থাটা, সেটা নিয়েও কথাবার্তা বলবো। আরেকটা হচ্ছে গিয়ে যে কোনো সরকার ঠিক জায়গায় পয়সা খরচা করছে কিনা সেইটার ব্যাপারে একখানা পার্সপেক্টিভ নিয়েও আমরা কথাবার্তা বলবো, যেই জিনিসটা কিনা অ্যাকচুয়ালি দেশের হিত বা বিহিত দুটো করতে পারে। তো প্রথমেই চলে আসছি হচ্ছে গিয়ে প্রথম পয়েন্টটাতে, সেটা হচ্ছে যে দ্য ল অফ অ্যাভারেজিং, সেটা নিয়ে আমরা কি ঝামেলা করছি। আপনাকে প্রথমে তো একখানা ফ্যাক্ট দেওয়ার চেষ্টা করি, সেটা হচ্ছে গিয়ে যখনই আমরা ভারতবর্ষের $3 ট্রিলিয়ন ইকোনমি নিয়ে খুব নাচানাচি করি এবং বলছি যে এটা কয়েক বছরের মধ্যে 2030-এর মধ্যে $5 ট্রিলিয়ন ইকোনমি হয়ে যাবে, এই জায়গাটাতে একটা জিনিস বোঝার খুব ইম্পর্টেন্স রয়েছে, সেটা হচ্ছে যে এই ইকোনমির যে গ্রোথটা হচ্ছে, এই গ্রোথটা কিন্তু টেকনিক্যালি কনজিউমার ড্রিভেন গ্রোথ, ইটস নট প্রোডাকশন ড্রিভেন গ্রোথ। তার মানে কি, আমরা একটা বিশাল বড় মার্কেট, 1.4 বিলিয়ন যে জনসংখ্যা রয়েছে, এটা একটা বড় মার্কেট বিদেশি কোম্পানির জন্য। তারা এখানে এসে মাল বিক্রি করে একখানা বিশাল বড় ইকোনমির ট্রানজাকশনটা যেটা হচ্ছে, সেটা একটা খুব বড় মাত্রায় দেখানোর স্কোপ রয়েছে, সেটার জন্য এটা একটা বিশাল বড় ট্রিলিয়ন ডলার ইকোনমি হয়ে দাঁড়াচ্ছে। অন দ্য আদার হ্যান্ড, আপনি যদি দেখেন যে সত্যি কি আমরা সেরকম পরিমাণে আইটেমস বানিয়ে কি বাইরে এক্সপোর্ট করতে পারছি, তাহলে পরে আপনি দেখতে পারবেন যে সেই অর্থে আমরা অতটা বেশি জিনিসপত্র বাইরে পাঠাই না। এবং এইখানটাতে ট্রেড ডেফিসিটের যেই অঙ্কটা রয়েছে, আপনি কাইন্ডলি ইন্টারনেটে গুগল করে দেখতে পারেন যে আমাদের এই রেশিওটা, ট্রেড ডেফিসিট যেটাকে বলে, মানে আপনি কত টাকার জিনিস এক্সপোর্ট করছেন ভার্সেস কত টাকার জিনিস ইম্পোর্ট করছেন, এইটার যেটা রেশিও, দিস ইজ অলমোস্ট 1:4। এটা 3 বা 4-এর কাছাকাছি। মানে হচ্ছে গিয়ে যদি আমি 100 টাকার জিনিস যদি বিক্রি করতে পারি, তাহলে আমি 300 থেকে 400 টাকার জিনিস প্রায় কিনছি বাইরে থেকে। তো সুতরাং আমরা ট্রেড ডেফিসিটে যাচ্ছি, আমাদের দেশের থেকে US ডলার্স বেরিয়ে যাচ্ছে। ওকে, আসছে না যে তা নয়, কিন্তু বেরিয়ে যাচ্ছে। তো উই আর অলওয়েজ রানিং ইন্টু ট্রেড ডেফিসিট, হুইচ ইজ নট আ গুড সাইন ফর আ কান্ট্রিজ গ্রোথ পার সে। এবারে আসছি হচ্ছে গিয়ে এই জিনিসটা কীরকমভাবে আমাদেরকে টুইস্ট অ্যান্ড টার্ন করে জিনিসটা বোঝানো হয়। যদি আপনি অ্যাপেল, গুগল এবং মাইক্রোসফট, এই 3টে কোম্পানির যদি নেট যে মার্কেট ক্যাপ রয়েছে সেইটা যদি যোগ করে দেখেন, তাহলে সেই নেট ওয়ার্থ যেটা এই 3টে কোম্পানির মার্কেট ক্যাপের টোটাল, সেটা হচ্ছে গিয়ে ভারতের জিডিপির প্রায় 2.5 গুণ। আর যদি এর মধ্যে থেকে যদি জাস্ট 2টো কোম্পানি নিয়ে নেওয়া হয়, তাহলে পরেও সেটা 1.75 গুণ, মানে 1.75 গুণা
অঙ্ক যেটা কিনা ভারতীয় জিডিপি। তার মানে কি, এই কোম্পানিগুলোকে যদি আপনি সমস্ত ওদের যে কজন এমপ্লয়ি রয়েছে তাদেরকে যদি আপনি একসাথে যোগ করে নেন, তাহলে পরে কিন্তু 20 লাখের পপুলেশনও হয়তো হয়ে দাঁড়াবে না। তার থেকে কম সংখ্যক লোক ওই কোম্পানিগুলোতে কাজ করছে, কিন্তু সেই কোম্পানিগুলোর মার্কেট ক্যাপ যেটা, সেটা কিন্তু পুরো ভারতবর্ষের যে টোটাল জিডিপি তার থেকে 2.5 গুণ বেশি। এই জিনিসটা মাথায় রাখতে হবে। এবং এই কোম্পানিগুলোই কিন্তু একটা বিশাল বড় গভর্নেন্স, মানে কীরকমভাবে জিনিসপত্র চলবে না চলবে সেগুলো কন্ট্রোল করতে পারছে, এবং এদের নিজস্ব পলিসি ডিকটেশনের অনেকটাই ক্ষমতা রয়েছে বিকজ অফ দেয়ার মানিটারি পাওয়ার। যেরকমভাবে ভারতবর্ষে কনসিডার করে নেওয়া হয় যে আম্বানি বা আদানির অনেকটা সে রয়েছে পলিটিক্সে কি হবে না হবে, তার কারণ হচ্ছে গিয়ে দে হ্যাভ আ লট অফ মানি। সেরকমভাবে অন্যান্য বিজনেস গ্রুপেরও রয়েছে। এবারে দেখুন এইটাতে প্রবলেমটা কি হচ্ছে, সেটা হচ্ছে গিয়ে আমাদের দেশে একখানা খুব ডিসপ্রপোর্শনেট গ্রোথের একখানা জায়গা তৈরি হয়েছে, যেখানে কিনা মধ্যবিত্তদের টাকার অঙ্ক সেরকমভাবে বাড়ছে না। আপনারা খুব রিসেন্ট বাজেটের পরিসংখ্যানেই দেখতে পেয়েছেন যে কীরকমভাবে ভারতবর্ষতে মিডিল ক্লাসের ওপর ট্যাক্সের বার্ডেন বাড়ছে। গরিবদের জন্য আরও অনেক কিছু নতুন নতুন স্কিম আসছে ঠিকই। আরেকটা জিনিস যেটা হচ্ছে গিয়ে, যারা বড়লোক তারা খুব একটা বেশি ওয়ারিড নয়, কিন্তু অনেক বড়লোক যারা কিনা মধ্যবর্গীয় বড়লোক, মানে হাই ইনকাম গ্রুপে পড়েন, কিন্তু তারা মানে আলট্রা রিচ নয়, আদানি আম্বানির মতন নয়, তারা অনেকেই কিন্তু যে জিনিসটা করেন সেটা হচ্ছে গিয়ে আইদার এমিগ্রেট করে বিদেশে চলে যান যেখানে কিনা কম ট্যাক্সের সেক্টর রয়েছে, অথবা আরেকটা জিনিস যেটা কিনা ওনারা অনেক সময় করেন যে নিজেদের অফিসের হেডকোয়ার্টারটাকে অন্য একটা ট্যাক্স যেখানে কম সেই জায়গাটাতে শিফট করিয়ে নিয়ে যান, যার ফলে সেই মানিটা বেসিক্যালি মানির থেকে যে ট্যাক্স, মানে তাদের প্রফিট থেকে যেই ট্যাক্সটা আসতো সেই জায়গাটা সেটা অন্য দেশে চলে যায়। এবং সরকার একরকমভাবে কর্পোরেট ট্যাক্সটাকে 25% রেখে, মানে বেসিক্যালি হাই ইনকাম মধ্যবিত্ত বর্গের থেকে কমে রেখে এটাই এনশিওর করার চেষ্টা করে কখনো কখনো, যাতে কিনা এই হাই ইনকাম বিজনেসম্যানরা যাতে তাদের বিজনেসটাকে যাতে স্টিল ইন্ডিয়াতে রাখে। কিন্তু বিজনেস যেটা করে সেটা এমনিতেও নিজের প্রফিটটাকে রিপোর্ট করে আফটার অল দ্য এক্সপেন্সেস, যেটা কিনা খুবই অল্প করে নেওয়া হয়। মানে ধরে নিন আপনার যদি $1 বিলিয়ন প্রফিট হয়, আপনি বিভিন্ন রকম খরচার খাতে ওটার থেকে অনেক কমিয়ে হয়তো রিপোর্ট করছেন $300 মিলিয়ন আপনার বা 300 মিলিয়ন ইন্ডিয়ান রুপিসের আপনার প্রফিট। সেটার মধ্যে থেকে 25% যখন যাবে, ইট উইল অনলি কস্ট ইউ $75 মিলিয়ন অর টাকা ইন টার্মস অফ ট্যাক্সেস। বাকি পুরো জিনিসটা কিন্তু আপনি প্রফিটের মধ্যে থেকে সমস্ত রকমের খরচাপাতি, মানে আপনি আপনার পরিবারের লোকজনকে চাইলে পরে স্যালারি দিয়ে দিতে পারেন, সেখান থেকে এরকম করে মানে এমপ্লয়ি দেখিয়ে স্যালারি দিয়ে টাকা রিডাকশন করে নিতে পারেন। এবারে জিডিপি পার ক্যাপিটা দিয়ে যে এইরকম একখানা বিশাল বড় হাওয়া বানিয়ে রাখা হয়েছে, সেটা অ্যাকচুয়ালি খুব একটা কার্যকারী হচ্ছে না, কারণ জিডিপির গ্রোথটা যেটা হচ্ছে সেটা ইজ নট কমেন্সুরেট টু হোয়াট নর্মাল পিপল ইজ ফিলিং আউট টু বি। তো এখানটাতে কি আছে, আমি এখানটাতে ল অফ অ্যাভারেজের কনসেপ্টটা অ্যাকচুয়ালি আপনাকে বোঝাচ্ছি। যে ধরে নিন আপনার কাছে রয়েছে আপনার কাছে 10টা লোক রয়েছে, 10 জনের মধ্যে টোটাল 9 জন 1,000 টাকা করে কামায় এবং একজন 91,000 টাকা কামান। তাহলে পরে যদি আপনি অ্যাভারেজ করেন, তাহলে পরে দেখা যাচ্ছে যে প্রত্যেক জনের জিডিপি পার ক্যাপিটা দাঁড়িয়ে যাচ্ছে হচ্ছে বা ইনকাম পার ক্যাপিটাটা দাঁড়াচ্ছে হচ্ছে 10,000 টাকা। কিন্তু সেটা কি সত্যি? সেটা তো সত্যি নয়, কারণ হচ্ছে গিয়ে 9 জন রয়েছে যারা কিনা খুবই লো সাইড অফ দ্য ইনকাম, আর একজন আছে সেই 91,000-এ দাঁড়িয়ে রয়েছে। তাই অ্যাভারেজটা খুবই মিসলিডিং হতে পারে। সেক্ষেত্রে যারা স্ট্যাটিস্টিক্স বোঝেন তারা খুবই ভালো করে বুঝবেন এটা। মিডিয়ান বলে একখানা জিনিস টার্মিনোলজি রয়েছে, সেইটা দিয়ে যদি এই স্ট্যাটিস্টিক্সটাকে দেখানো হয় তাহলে পরে দ্যাট ইজ মোর রিয়েলিস্টিক। মিডিয়ানটা আপনাকে দেখাবে যে বেশিরভাগ পপুলেশনের ইনকামটা কোন দিকটাতে। তখন আপনি দেখবেন এই 10,000 টাকার অ্যাভারেজের গল্পটা থাকছে না, ওটা এসে দাঁড়াবে হয়তো 2-3 হাজারের ধারে কাছে। তখন আপনি অ্যাকচুয়ালি আইডিয়াটা পেতে পারবেন যে ও আচ্ছা মিডিয়ান স্যালারিটা কোথায়, বা 1,000-1,500-এর মধ্যে আশেপাশে থাকবে। তো এটার আরও একখানা খুব মানে এটা কীরকমভাবে মিসলিডিং এটা আপনি বোঝার চেষ্টা করতেই পারেন। যে ধরে নিন আপনি কোনো একটা নদীর কাছে গেলেন এবং সেখানটাতে আপনি ধরে নিন আপনার সাঁতার জানা নেই,
আপনি দেখলেন যে লেখা রয়েছে এই নদীর ডেপথটা হচ্ছে অ্যাভারেজে 3 ফিট মতন। তার মানে কি এই নদীটার যে ডেপথটা কোথাও 1 ফিটও হতে পারে, কোথাও 7 ফিটও হতে পারে, কিন্তু অ্যাভারেজে ওটা যদি পুরো এরিয়াটাকে যদি আমি ধরে নিই তার প্রত্যেক কটা পয়েন্টে যতটা ডেপথ রয়েছে সেটার অ্যাভারেজ হয়তো 3 ফিট। কিন্তু তো একটা লোক ফিল করতেই পারে যে আরে আমি তো 5 ফুটের মানুষ, আমি অ্যাভারেজ 3 ফিটের নদীতে নামছি, আমি আরামসে ক্রস করে বেরিয়ে যাব, আমি সাঁতার না জানলে পরেও আমার কিছু যায় আসে না, আমার ম্যাক্সিমাম এই অবধি মানে বুক অবধি হয়তো জল আসবে বা আমার পেট অবধি জল আসবে। কিন্তু সে যখনই ওটার মধ্যে নামবে, যেই সেই 7 ফুটের জায়গাটাতে ডেপথের জায়গাটাতে চলে যাবে, সে ডুবে মারা যেতে পারে, কারণ তার বাঁচার কোনো আর উপায় নেই, কারণ সে অলরেডি তীর থেকে অনেকটা দূরে চলে এসছে এবং সে তার সাথে কোনো হেল্পার আনেনি, রাইট? তো এই কারণে এই অ্যাভারেজের গল্প দিয়ে লোকজনকে বুদ্ধু বানানোর স্ট্র্যাটেজিটা ইজ ভেরি মাচ ডিপ্লোরেবল, রাইট? এই ক্ষেত্রে মিডিয়ান স্যালারিটা যেটা কিনা বললাম, মিডিয়ান স্যালারি দিয়ে ব্যাপারটাকে ডেসক্রাইব করলে পরে ভারতীয় জনতা অনেক বেশি ক্ল্যারিটি পাবে এবং সেখানে বুঝতে পারবে যে কার কোথায় কি অকাদে দাঁড়িয়ে রয়েছে, এবং সেখান থেকে এটাও বুঝতে পারবেন মানুষ যে হায়ার ইনকাম ইন্ডিভিজুয়ালসদের তুলনায় যে যারা কিনা জিডিপিটাকে অনেক বড় ম্যাগনিফাই করতে দেখা যায়, তার কারণ হচ্ছে কি অবভিয়াসলি যাদের কাছে বিলিয়ন্স অফ ডলার্স রয়েছে তারা জিডিপির পুরো অ্যাভারেজটাকে টেনে নিয়ে অন্য দিকটা বড় দিকে টেনে নিয়ে চলে যায়, রাইট? হুইচ ইজ অ্যাকচুয়ালি টেকনিক্যাল প্রবলেম অলসো। নেক্সট হচ্ছে গিয়ে আমরা চলে আসবো হচ্ছে গিয়ে কোথায় কোথায় ইনফরমেশন হাইড করা হয়। দুরকমভাবে ইনফরমেশন হাইড করা হয়। একটা হচ্ছে গিয়ে আপনারা হয়তো দেখবেন মার্চ না মে মাসের পর থেকে গভর্নমেন্ট হ্যাজ, আই থিঙ্ক ইটস মে মাসের পর থেকে গভর্নমেন্ট হ্যাজ ডিসাইডেড যে তারা জিএসটির যে কালেকশন হচ্ছে সেই ইনফরমেশনটা পাবলিশ করবে না। তার কারণ হচ্ছে গিয়ে হয়, তার কারণটা কি কেউ সত্যি কথা জানে না, কিন্তু এই জিনিসটা একটা পাবলিক পারসেপশনেরও অ্যাঙ্গেল থেকে হয়তো কিছু একটা কন্ট্রোল করার চেষ্টা করা হচ্ছে যে এত যে ট্যাক্স কালেকশন হচ্ছে সেটা আমি দেখাতে চাই না। ইনকাম ট্যাক্স অল টাইম হাই কালেকশন হচ্ছে, জিএসটি থ্রুতে ইনকাম খুব ভালো কালেকশন হচ্ছে, ক্যাপিটাল গেইনস ট্যাক্সও যথেষ্ট কালেকশন হচ্ছে, কিন্তু সরকার সেই জিনিসটা দেখাতে চাইছে না, কারণ নেট ইনকামটা হয়তো দেখাতে চায় না, যেরকমভাবে তারা ইলেকট্রাল বন্ডসের থ্রুতেও যে ইনকামটা হচ্ছিল সেই জিনিসটাও দেখাতে চাইছিল না, হুইচ ইজ আ রেড সিগন্যাল। আমি এটা অ্যান্টি বিজেপি বলে বলছি না, এটা যে কোনো পার্টি করতে পারে, যে কোনো পার্টি এই জিনিসটা করুক সেটা সমালোচনার যোগ্য। এইবারে হচ্ছে গিয়ে আরেকটা জিনিস বলতে হচ্ছে, সেটা হচ্ছে যে এমপ্লয়মেন্ট ডিটেলস যখন প্রোভাইড করা হচ্ছে তখন একটা অদ্ভুত জিনিস, এই জিনিসটার কথা প্রসঙ্গ হয়তো আমি আরেকটা ভিডিওতেও ডিসকাস করব, সেটা হচ্ছে গিয়ে এমপ্লয়মেন্ট ডিটেলস দেখানোর জন্য এরকমভাবে একটা ম্যানিপুলেটেড ফিগার তৈরি করার চেষ্টা করা হচ্ছিল ইকোনমিক সার্ভের দ্বারা, যে কেউ একজন ধরে নিন চাষি চাষ করছে, তার বউ তাকে খাবার দিতে আসে, তাকেও ওখানে ধরে নিচ্ছে এমপ্লয়েড হিসেবে, কারণ সে তো ওই কাজটাতে হেল্প করছে। বা ধরে নিন কোনো রকম মানে আনপেড হেল্পার কোনো একটা জিনিসের জন্য, তাকেও এমপ্লয়েড ধরে নেওয়া হচ্ছে জাস্ট টু শো আ পজিটিভ স্ট্যাটিস্টিক্স ইন ফেভার অফ দ্য গভর্নমেন্ট, মানে সরকারকে ভালো সাব্যস্ত করার জন্য একখানা কুকড আপ স্ট্যাটিস্টিক্স। এর জন্যই কিন্তু কিছু কিছু আমার এই মুহূর্তে সায়েন্টিস্ট বা দার্শনিকের নাম মনে পড়ছে না, যে তিনি একবার বলেছিলেন যে মিথ্যা 3 রকমের হয়, একটা হচ্ছে গিয়ে এমন মিথ্যা যেটা কিনা লোকে বুঝতে পারে না, একটা হচ্ছে গিয়ে ডাহা মিথ্যা, 3 নম্বর হচ্ছে গিয়ে স্ট্যাটিস্টিক্স দিয়ে মিথ্যে কথা বলা। এবং এক্ষেত্রে এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ বা এই ইকোনমিক সার্ভের লোকজন মিথ্যে কথা বলে মোটামুটি একখানা মানে শাক দিয়ে মাছ ঢাকার চেষ্টা করছেন যে আমাদের ভারতবর্ষে না তাও এমপ্লয়মেন্ট ভালো হচ্ছে না এটসেট্রা, হুইচ ইজ আ টোটাল বোগাস জিনিস। এবারে আপনাকে বুঝতে হবে যে যদি দেশের গ্রোথ হয়ে থাকে তাহলে পরে আপনার কোথায় মানে আপনার অ্যাসেটেও তো ডিফারেন্স আসা উচিত না। এবার দেখুন, আমি বেস রেট নেগলেক্টের কথা আপনাদেরকে অনেক আগে শিখিয়েছিলাম যে বেস রেটটা সবসময় খুব ইম্পর্টেন্ট। ধরে নিন যার হয়তো বছরে 1 লাখ টাকা ইনকাম হয়, সে কিন্তু 1 লাখ থেকে 2 লাখে হয়তো যেতে পারবে, কারণ এখনকার ইকোনমি যেরকমভাবে গ্রো করছে তাতে 1 লাখ থেকে 2 লাখের ট্রানজিশনটা পার ইয়ার বলছি, পার মান্থ নয়, সেই ট্রানজিশনটা কিন্তু ইজি। কিন্তু যদি কিনা আপনি দেখেন যে আপনার ইনকাম ধরে নিন 60 লাখ পার অ্যানাম ছিল, সেখান থেকে আপনি 1.2 crore অবধি যেতে পারছেন কিনা, সেই জার্নিটা কিন্তু ধীরে ধীরে ডিফিকাল্ট হয়ে দাঁড়াচ্ছে, কারণ আপনার স্যালারি গ্রোথ সেরকমভাবে হচ্ছে না, ইনফ্লেশন প্রচণ্ড হাই রয়েছে, ট্যাক্স রেটস আর ভেরি হাই। এখন সরকার লং টার্ম ক্যাপিটাল গেইনস নিয়ে যেই ট্যাক্সেশনটা বাড়িয়েছে, প্লাস ধরে নিন আপনার যারা কিনা ট্রেডার্স ছিল তাদের ট্যাক্সেশন যেরকমভাবে বেড়েছে, এবং থার্ডলি
রিয়েল এস্টেটে ইন্ডেক্সেশন বেনিফিটটা সরিয়ে দেওয়ার জন্য যে পরিমাণ ট্যাক্স বাড়বে, রাইট, সেই জিনিসটা কিন্তু খুবই অ্যালার্মিং। যদিও সরকার রিয়েল এস্টেটের জন্য দুটো জিনিস যেটা ভালো করেছে সেটা হচ্ছে যে স্ট্যাম্প ডিউটি একটুখানি কমিয়ে দেওয়ার চেষ্টা করছে এবং স্টেট গভর্নমেন্টকে রিকোয়েস্ট করেছে যে রেজিস্ট্রেশন কস্টটা কমিয়ে দেওয়া হোক। বাট জিএসটি নিয়ে কিন্তু এখন অবধি খুব একটা বেশি কিছু আমার যতদূর মনে পড়ছে এই বাজেটে তেমন চর্চা হয়নি। তো সেই জিনিসটা কিন্তু এখনো টিডিএস নিয়ে একটুখানি টুইকিং হয়েছে, এটা বলার যোগ্য। তো এই জিনিসপত্রগুলো মাথায় রাখতে হবে। অ্যাট দ্য সেম টাইম আপনাকে রিয়েলাইজ করতে হবে যে দেশের যেটা মেন প্রবলেমটা, যেটা সরকার কাইন্ড অফ ওভারলুক করছে, কারণ এই জিনিসটা চেঞ্জ করতে অনেক সময় লাগবে এবং তার জন্য সেরকমভাবে সরকার অপটিক্স পাবে না, সেটা হচ্ছে গিয়ে স্কিল গ্যাপটাকে ম্যানেজ করার জন্য। আমাদের দেশে কি হয়েছে লাস্ট বেশ অনেকগুলো বছরে, মানে আমিও যখন বড় হচ্ছিলাম তখন এই জিনিসটাকে প্রতিনিয়ত হতে দেখছিলাম, কিন্তু লাকিলি আমার অ্যাটলিস্ট স্কোর্স বা সব কিছু এরকম টাইপের ছিল যে আমি ভালো ভালো কলেজে পড়ার, ভালো স্কুলে ভালো কলেজে পড়ার সুযোগ পেয়েছি। তো তার জন্য আমার যেই সুবিধাটা হয়েছে সেটা মানে, এবং মানে আমি এটাই বলছি যে আমি লোকজনের স্ট্রাগলটা দেখেছি যে তারা কীরকমভাবে অনেক টাকা ডোনেশন দিয়েও বিভিন্ন প্রাইভেট কলেজে ঢুকেছে পড়াশোনা করার জন্য, এবং কিছু কিছু ভালো সরকারি জায়গাতেও ডোনেশন নিয়ে এনআরআই কোটা এটসেট্রাতে লোকজন ঢোকে। তো সেই জিনিস, সেই ট্র্যাজেডি বলবো না, সেই স্ট্রাগলটাও আমি দেখেছি লোকের মধ্যে। তারা যে খুব খারাপ করছে তা আমি বলবো না, কিন্তু এই জিনিসটা মাথায় রাখার দরকার যে কোয়ালিটি অফ আউটপুট, মানে যে স্টুডেন্টরা বেরিয়ে আসছে সিস্টেমের থেকে শিক্ষিত হয়ে, তাদের কোয়ালিটিটা কী দাঁড়াচ্ছে সেই জিনিসটা কিন্তু খুবই ইম্পর্ট্যান্ট অ্যাসেস করার জন্য। এবং এই স্কিল গ্যাপটা আমাদের দেশের জন্য কিন্তু খুবই প্রবলেমেটিক জায়গা, কারণ যেহেতু ভালো টিচার নেই, আপনারা হয়তো বিভিন্ন জায়গায় টিচারদের ফ্যালাসিস, ফ্লস, এবং পশ্চিমবঙ্গে স্পেসিফিক্যালি টেট নিয়ে যা সব জিনিসপত্র হয়েছে সেটা তার একখানা বিশাল বড় স্ক্যান্ডাল। যাই হোক, সেটা নিয়ে আমি মানে কথা বললে পরে ব্যাপারটা টু মাচ পলিটিক্যাল হয়ে যাবে। আমার এখানে গল্পটা হচ্ছে গিয়ে পলিসিসগুলোকে কোয়েশ্চেন করার, পার্টি বিশেষকে অতটা বেশিও নয়। আমার কোনো পার্টির প্রতি কোনো অ্যাফিলিয়েশন নেই বা কোনো ইন্টারেস্ট নেই। ওকে, ফাইন, there has been certain good things done on a social level, maybe, like কিছু কিছু পলিসিস যেগুলো কিনা মানে সরকার অনুমোদন করেছে, তারপরে সুপ্রিম কোর্টও সেটাকে এন্ডোর্স করেছে, সেগুলো ভালো হয়েছে। কিন্তু লেটলি আপনি মানে লাস্ট 10 বছরের কথা যদি বলেন, তার আগেও সব কংগ্রেস গভর্নমেন্টের সময় কিন্তু অনেকগুলো জিনিসপত্রই ভালো হয়েছিল। হয়তো ইমপ্লিমেন্টেশনগুলো অত ভালো হয়নি, যেগুলো কিনা হয়তো বিজেপি তার প্রথম 5 বছরে হয়তো খুব ভালো করেছিল, কিন্তু সেকেন্ড টেনিওরটাতে অতটা ভালো টানতে পারেনি, বা সেগুলোর সাকসেসগুলোকে রেকর্ড করলেও যেগুলো ফেলিয়ার্সগুলো ওটাকে ওভাররুল করে গেছে। এটা একটা পয়েন্ট। স্কিল গ্যাপের ব্যাপারে বলছিলাম যে বেশিরভাগ গ্র্যাজুয়েটস অফ ইন্ডিয়া আনফর্চুনেটলি যেরকমভাবে স্কিল লেভেল গ্রো করে, তাতে যেটা সমস্যা হয় যে তারা প্রপারলি ট্যালেন্ট হিসেবে উঠে আসে না। তাদের স্কিলগুলো খুবই আধা খাচরা, হ্যাপাজার্ড হয়, কারণ তারা শুধু মার্কসের জন্য পড়াশোনা করছে, স্কিল ডেভেলপমেন্টের জন্য পড়াশোনা করছে না। তারা একটা চাকরি পাবে বলে পড়াশোনা করছে, কিন্তু মানে ওইটার ওই গড্ডালিকা প্রবাহে গা ভাসিয়ে দেওয়ার মতন একখানা ব্যাপার থাকে না, সেরকমভাবে যেখানে টাকা বেশি আছে সেখানটাতে চলে যাই, এরকমভাবে গা ভাসিয়ে দিয়ে আসছে। এবং তার ফলে এই বিশাল পপুলেশনটার যে একটা ওয়েস্টেজ রেটও রয়েছে, ওয়েস্টেজ রেট মানে কি বলবো, যে লোকজন কোনো কিছুর ব্যাপারেই ঠিক একটা প্যাশনেট নেই, মানে কোনো রকমভাবে একখানা মানে তাড়াতাড়ি রোজগার করে বড়লোক হতে হবে এই একখানা স্পৃহাতেই চলছে, যাতে কিনা নেক্সট আইফোনটা কিনতে পারি বা নেক্সট একটা গ্ল্যামারাস লাইফ লিড করতে পারি, সেই জিনিসটার দিকেই স্যাপারগুলো চলে যাচ্ছে। এবং এই স্কিল গ্যাপটা থাকার ফলে যতই সরকার এই নতুন বাজেটে ইনসেন্টিভ দিক এমপ্লয়ারদেরকে যে হ্যাঁ আপনারা ফ্রেশারদেরকে হায়ার করুন, আমরা আপনাদেরকে এত টাকা দেবো, এত টাকার ভর্তুকি দেবো, এত টাকার সাবসিডি দেবো, বা মানে ইনসেন্টিভাইজ করবো ফ্রেশারদেরকে নেওয়া, অনেক ব্যবসায়ীরাই এসে বলছেন যে আমাদের কিন্তু মানে ফ্রেশার্সদের নিতে অ্যাজ সাচ কোনো অসুবিধা নেই, আমরা ড্রপ আউটসদেরকেও নিয়ে নেব যদি কিনা তারা স্কিলড হয়, ট্যালেন্টেড হয়। ইট ডাজ নট ম্যাটার কি সার্টিফিকেটে কী রয়েছে, কিন্তু সার্টিফিকেট থাকা সত্ত্বেও অর্ধেক লোকজন ট্যালেন্টেড নয় বা স্কিলড নয়। দ্যাট ইজ আ বিগ 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 প্রবলেম হোয়েন দ্য এমপ্লয়াবিলিটি ইন ইন্ডিয়া ইজ কনসার্নড। কারণ
যখন বিজনেসম্যানরা যখন কাউকে হায়ার করে তখন তাদের পার্সপেক্টিভ থাকে যাতে কিনা যাদেরকে আমি হায়ার করছি তারা যাতে আমাদেরকে বেস্ট অফ দ্য ইল্ডস দেয়। কিন্তু যদি আমি একজন মানে মানে এমন একজনকে হায়ার করি যার মধ্যে ল্যাক অফ ট্যালেন্ট রয়েছে, যার কোনো স্কিল সেট সেরকমভাবে ডেভেলপ হয়নি, তাহলে পরে তাকে আমি যেই টাকাটা দিচ্ছি সেটার পরিমাণে আমার সেরকম কোনো রিটার্ন আসছে না। এবং আপনি এই জিনিসটা বোঝার চেষ্টা করুন, কোনো বিজনেসম্যানেরই কোনো অব্লিগেশন নেই কাউকে মুফতে টাকা দেওয়ার। একমাত্র সরকারের থাকতে পারে, কারণ সরকারকে ভোট নিতে হয়, কিন্তু বিজনেসম্যানের খালি কনজিউমার দরকার। কনজিউমার যদি কাজ নিয়ে বা ব্যবসার যে প্রোডাক্ট রয়েছে সেটা নিয়ে যদি হ্যাপি হয় তখনই তার অ্যাসেট বাড়বে বা বিজনেস প্রফিট করবে। র্যান্ডম কাউকে নিয়ে তাকে পয়সা দিয়ে বিজনেসের কোনো ফায়দা নেই। এটা চলে গেল। এইবারে হচ্ছে গিয়ে যে যেই জিনিসটাকে না আমার মনে হয় যে এই স্কিল গ্যাপটার প্রসঙ্গতেই আসে যে কোন জায়গাটাতে মানে সরকারকে, যে কোনো রাজ্য সরকার থেকে শুরু করে সে কেন্দ্রীয় সরকারের যেই জায়গাটাতে ইনভেস্টমেন্টগুলো করা দরকার, সেটা হচ্ছে গিয়ে প্রথমতই স্কিল গ্যাপটাকে ব্রিজ আপ করতে হবে। ধরে নিন, তারপরে হচ্ছে গিয়ে সিকিউরিটি ইজ আ মেজর কনসার্ন, যেখানে কিনা অগ্নিপথ স্কিমটা আসার ফলে পেনশন বাঁচানোর নাম করে যেই টাকা সেভিংয়ের গল্পটা হয়েছে সেই গল্পটা তো রয়েছে, কিন্তু আপনারাও জানেন যে দ্যাট গভর্নমেন্ট হ্যাজ স্পেন্ট আ লট অফ মানি, অনেকটাই টাকা, 22,000 কোটি টাকার কাছাকাছি খরচা করেছে জাস্ট অ্যাডস দেওয়ার জন্য নিজের পার্টির, যাতে কিনা তারা জিততে পারে, মোদির ব্র্যান্ডকে প্রচার করার জন্য। ইট ইজ মানে সেই টাকাটা তো ওয়েস্টই না। সেই টাকা দিয়ে লোকজনের পেনশন দিয়ে দিলে পরে তাহলে পরে তাও কাজে লাগতো। সেকেন্ডলি আরেকটা জিনিস হচ্ছে গিয়ে যেই 80 কোটি লোকজনকে যে রেশন দেওয়া হয় সেক্ষেত্রেও কিন্তু মেইনলি ভাত চাল দেওয়া হয়, মানে আটা এবং চাল দেওয়া হয়, ডাল প্রোটিন দেওয়া হয় না, শর্করাই দেওয়া হয়। তো ইট ইজ নট সামথিং দ্যাট দ্য গভর্নমেন্ট শুড বি রিয়েলি প্রাউড অফ। আর আরেকটা জিনিস খুব বলা হয় যেটা খুবই কনসার্নিং জিনিস, সেটা হচ্ছে গিয়ে আপনি 80 কোটি লোককে চাল তো দিচ্ছেন, কিন্তু সেটাকে রান্না করার জন্য যেই গ্যাস লাগবে সেই গ্যাসের দাম আপনার হয়ে যাচ্ছে 1000 টাকার ওপরে, 1200 টাকার গ্যাস এটসেট্রা হচ্ছে, এবং আপনি পেট্রোলের দাম প্রচণ্ড মাত্রায় বেড়ে যাচ্ছে। এই জিনিসপত্র তাহলে পরে লোকজন মানে বাকি জিনিসপত্রগুলোকে কি করে জোগাড় করবে? আপনি তো চাল দিচ্ছেন, আপনারা তো ভাত তো রান্না করে দিচ্ছেন না, তাহলে পরে ভাতটা বানানোর জন্য যেই রসদগুলো লাগবে সেই জিনিসটাই বা কোত্থেকে আসবে? নুন তেল সবকিছুরই দাম বাড়ছে। ওটা দেখুন, পুরো দোষটা আমি ভারত সরকারকেও দিতে পারবো না, তার কারণ হচ্ছে গিয়ে রাশিয়া ইউক্রেনের ওয়ার বলুন বা বিভিন্ন রকম যে ইকোনমিক ডিস্টেবিলাইজেশনটা সারা পৃথিবীতে হচ্ছে, কিছু ঝামেলা হয়তো বাইডেন করেছে, কিছু ঝামেলা কোনো মিডল ইস্টের কান্ট্রিজ করেছে, ওখানকার লড়াইগুলো পুরো ইকোনমিক সাইকেলটাকে এফেক্ট করে, কিন্তু যতটা এফেক্ট করে তার থেকে বেশি ছড়িয়ে দেওয়া হচ্ছে, পার্কুলেট করে দেওয়া হচ্ছে ভারতবর্ষের যারা কিনা নাগরিক তাদের উপরে। দ্যাট ইজ আ লিটল বিট ডিসঅ্যাপয়েন্টিং। আরেকটা অ্যাঙ্গেল হচ্ছে গিয়ে ধরে নিন কোথায় টাকা খরচা করা হচ্ছে, আমরা কেন ওয়ার্ক লাইফ ব্যালেন্সের ওপরে ইনভেস্ট করছি না, আমরা কেন মানুষের অ্যাকচুয়াল হ্যাপিনেস ইন্ডেক্সটাকে যাতে ইমপ্রুভ করা যায়, কী কী করলে পরে মানুষের হ্যাপিনেসের মাত্রাটা বাড়বে, কীরকমভাবে আমরা তাদেরকে ওয়েলথ বানানোর সিকিউরিটিটা দিতে পারবো, সেই জিনিসটার দিকে কোনো খেয়াল নেই। ট্যাক্স রুম বাড়িয়ে যাও, মিডিল ক্লাস ট্যাক্স দিচ্ছে, ওদেরকে আরও প্রেশারাইজ করে 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 একাকার করো। এদিকে শাহরুখ খানের মেয়ে এগ্রিকালচারিস্ট হিসেবে নিজেকে ঘোষণা করে 5 কোটি টাকার নাকি 50 কোটি টাকার প্রপার্টি কিনে নেবে। এই হচ্ছে গিয়ে আমাদের দেশের অবস্থা। ইজ অফ বিজনেস, এটাকে ইমপ্রুভমেন্ট করার জন্য অনেক দিন ধরে অনেক কিছু করা হয়নি। এমএসএমইজ এবং যেগুলো কিনা স্মল অ্যান্ড মিডিয়াম সাইজ বিজনেসগুলো হয় সেগুলোকে প্রমোট করার জন্য অনেক দিন ধরেই খুব একটা তেমন ইনভেস্টমেন্ট করা হয়েছিল না। এইবারের বাজেটে একটুখানি হলে পরেও সেই জায়গাটাতে কি বলে একটুখানি ওয়ার্কআউট করা হয়েছে, কিছু কিছু স্কিমস যেগুলো দিয়ে লোনিং এটসেট্রা একটুখানি ইজ আউট করা হয়েছে। তবে সামহাও শেয়ার মার্কেট বা স্টক মার্কেটে ইনভেস্ট করাটাকে যথেষ্ট মাত্রায় ডিসইনসেন্টিভাইজ করার জন্য এবং ব্যাংকের কাছে যাতে টাকা জমা হয় আইদার এফডি করার জন্য বা অন্য কোনো স্কিম করার জন্য, সেটার জন্য অনেকটা চেষ্টা করা হয়েছে। দেখুন, এই জিনিসটা নিয়ে
অনেক ফিনান্সিয়াল ইনফ্লুয়েন্সারই অনেক ডিসকাস করেছে যে ইউলিপ বা এরকম জায়গাতে অনেক বেশি কমিশনের রেট থাকে এটসেট্রা এটসেট্রা থাকে, তার জন্য ওই স্কিমগুলোতে যাবেন না। আমিও ওটাকে রিকমেন্ড করি না, কিন্তু অ্যাট দ্য সেম টাইম এই জিনিসটাও মাথায় রাখতে হয় যে ওই স্কিমগুলোর থ্রুতে ব্যাংকগুলো লাভ করে। এবার ব্যাংকগুলো যখন লাভ করা বন্ধ করে দেয় তখন তারা গভর্নমেন্টের ওপর প্রেশার দেয় যে এইবারে স্টক মার্কেট ইনভেস্টমেন্টটাকে ইনসেন্টিভাইজ করা হোক, যাতে কিনা লোকজন আবার যেই জিনিসপত্রগুলো করে আগেকার দিনের টাকা পয়সা রোজগার করতো সেরকম টাইপের জায়গাতেই যাতে ফেরত চলে যায়। কারণ সেই জায়গাগুলোতে নর্মাল ইন্টারেস্ট ইনকামের যেই স্ল্যাবগুলোর হিসেবে খতিয়ান রয়েছে সেইভাবেই ট্যাক্স পে আউট হবে। তো এইগুলো আরও একটা জিনিস হচ্ছে গিয়ে ধরে নিন মানে প্রচার করার লেভেলটা কোথায়, মানে চালের ব্যাগে মোদির ছবি, চালের ব্যাগে মমতা দিদির ছবি, এইসব জিনিসপত্র করেই তো ব্যাপার স্যাপারগুলো এগোচ্ছে, হুইচ ইজ নট আ ভেরি, মানে এইগুলোকে যদি কাট শর্ট করা যেত, যদি নর্মাল বস্তাতেই যদি চালটা দেওয়া হতো তাহলে পরে কিন্তু টাকা পয়সা বাঁচতে পারতো এবং সেইখান থেকেও কিন্তু সরকারের ফালতু খরচাটা কমে যেতে পারতো। কাজ দিয়ে নিজেদের ভোটিং এবিলিটি প্রুফ, মানে মানে এলিজিবিলিটি ফর বিং ভোটেড প্রুফ করাটা খুবই কঠিন পলিটিশিয়ানদের জন্য, কারণ কাজটা এমনিতেই এত কম হয়। তারপরে আরেকটা জিনিস কি হবে, যেহেতু পলিটিক্যাল অব্লিগেশনস রয়েছে, যেমন কারেন্ট গভর্নমেন্ট দুটো প্রদেশের দুখানা প্রদেশের মানে বিহার এবং অন্ধ্রপ্রদেশের সাপোর্ট ছাড়া গভর্নমেন্ট ফর্ম করতে পারতো না। এর জন্য বাজেটে কম্পালসারিলি ওই দুখানা প্রদেশকে প্রচণ্ড বেশি মাত্রায় মানে এক্সট্রা অ্যালটমেন্ট দিতে হয়েছে, মানিটারি অ্যালটমেন্ট। ইভেন এটার জন্য যেটা কিনা খুব বড় ফ্যাক্টর, যে যদিও মানে অন্ধ্রপ্রদেশে হয়তো ঠিকঠাক ইউটিলাইজেশন অফ মানি হতে পারে, হয়তো করাপশন হবে কিন্তু হয়তো এতটা লার্জ স্কেলে হবে না, কিন্তু বিহারে দেখাই যাচ্ছে যে 10খানার বেশি পুল ভেঙে পড়ে গেছে। তো দেয়ার হ্যাজ বিন আ লট অফ করাপশন ইন কন্ট্রাক্টরশিপ, মানে ওখানে অনেক ধাঁধলেবাজি হয়েছে। তো এই জিনিসপত্রগুলোকেও সামহাও সরকার সেটাকে অ্যাকাউন্ট করতে পারছে না, এবং এইখানটাতে হয়তো সরকারের হাত বাঁধা। তার কারণ হচ্ছে গিয়ে যদি ওনারা যদি এই ব্যাপারটাকে অবজেক্ট করতে শুরু করে দেন তাহলে পরে হয়তো তাদের সাপোর্ট, মানে ওই নীতিশ কুমারের সরকারের হয়তো পার্টির সাপোর্টটা হয়তো চলে যাবে। তো কোথাও মানে এখানটাতে আমাদের যেই হাতে শিকল পড়ে যাওয়া কন্ডিশনটা যেটা দেখতে পাচ্ছি সরকারের, হুইচ ইজ নট আ ভেরি গুড সাইন। আমি এখানে ট্যাক্সের কোনো ব্যাপারেই খুব বেশি যে মানে নেগেটিভ হয়ে যাচ্ছি তা নয়। মানে আমি ইউকেতে থাকি, এখানে অনেক বেশি ট্যাক্স। এখানে বেসিক স্ল্যাবটাই, মানে যেটা কিনা লোয়েস্ট ডিডাকশন লিমিট, যেটা কিনা আপনাদের ক্ষেত্রে হয়তো স্ট্যান্ডার্ড ডিডাকশন ইজ লাইক না, আমাদের এখানে যে ভারতবর্ষে যেটা কিনা লোয়েস্ট ট্যাক্সেশন বেল্ট ইজ সামহার অ্যারাউন্ড 3 লাখের একখানা বেল্ট রয়েছে, বা 7 লাখের যে বেল্টটা রয়েছে যার পর থেকে ট্যাক্সেশন শুরু হয়, ধরেন 3 লাখের বেল্টটাতেই সেই 3 লাখের ওপর থেকে যেটাই ইনকাম হয় সেটা জেনারেলি 20% স্ল্যাবেই পড়ে, এবং 3 লাখের নিচেও যেই ইনকামটা রয়েছে সেটাতে ন্যাশনাল ইন্স্যুরেন্সের ডিডাকশন হয়। তো আমরা এনিওয়ে হাই ট্যাক্সে পেয়ার, কিন্তু আমাদের সেরকমভাবে ফেসিলিটিও রয়েছে। কিন্তু ইন্ডিয়াতে যেই জিনিসটা প্রবলেম হচ্ছে যে যেরকমভাবে ট্যাক্সেশন করা হচ্ছে মিডল ক্লাসকে, সেরকমভাবে ফেসিলিটি দেওয়া হচ্ছে না। সো দ্যাট ইজ এ প্রবলেম, অ্যান্ড সেটা কোনো না কোনো রকমভাবে সরকারকে এসে ইনিশিয়েটিভ কোনো না কোনো একটা স্টেজে ডেফিনেটলি নিতে হবে, যদি কিনা তাদেরকে মানে পাওয়ারে বেঁচে থাকতে হয় কোনো না কোনো একটা সময়। তো মানে আমি জানি না কতদিন ধরে এই ট্রেন্ডটা চলতে স্টিল এভরিওয়ান উইল বি ফাইন। কোনো না কোনো একটা সময় ধৈর্যের পারদ চড়ে যেতে পারে, ধৈর্যের মানে জনমানুষের ধৈর্যের পারদ চললে পরে একটা না একটা সময় পিপল গেট কিকড আউট অফ সিট। সো দ্যাট হ্যাজ হাই প্রবাবিলিটি অফ হ্যাপেনিং। এবং ভারতবর্ষ থেকে যে মানে কেউ ডলার মিলিয়নিয়ার হলে পরেই যে একখানা মাইগ্রেশনের ট্রেন্ড শুরু হয়ে যাচ্ছে, হুইচ ইজ কোয়াইট অ্যালার্মিং। কারণ তাহলে পরে তারা বেটার লাইফস্টাইল এবং বেটার ফেসিলিটি পাওয়ার জন্য একটা ফরেন কান্ট্রিতে মুভ করেই যেতে পারে, এবং যেখানে তাদেরকে ট্যাক্সটা হয়তো কম দিতে হবে। এবং আমি হাই ইনকাম ইন্ডিভিজুয়ালসদের কিছু স্ট্যাটিস্টিক্স এখন আবার দেখছিলাম যে সত্যি তাদের মধ্যে ওই মাইগ্রেশন রেটটা আবার প্রমোট হওয়ার যথেষ্ট সম্ভাবনা আমি দেখতে পাচ্ছি। ফিনান্সিয়াল ইনফ্লুয়েন্সার্সরা তো এমনিতেই খুবই লিভিড অ্যাবাউট, মানে রেগে রয়েছেন এই সিচুয়েশনটাকে নিয়ে, কারণ তারা যেই জিনিসটাকে বেচার চেষ্টা করছিলেন সেই জিনিসটার উপরে ট্যাক্সেশন বেড়ে যাওয়াতে
জনমানুষ মানে রিটেল ইনভেস্টাররা একটুখানি পেছনে চলে আসবে, রাইট? তারা আবার ব্যাংকের কাছে এফডি করতে চলে যাবে, সেই জিনিসটা তারা হয়তো পছন্দ করছেন না। তো সকলের ন্যারেটিভ নেবেন না। আমি এখানটাতে বেসিক্যালি প্রমাণ করার চেষ্টা করলাম যে সরকারের কোন কোন মানে যে ন্যারেটিভগুলো রয়েছে সেগুলোর মধ্যে থেকে সি থ্রু করার চেষ্টা করুন, তাহলে পরে আপনাদের লাইফ উইল গেট আ লিটল বিট ইজিয়ার ইন টার্মস অফ কোয়াইট আ ফিউ থিংস, যেটা আমার বিশ্বাস। তো নিজের গ্রোথের ওপরে ধ্যান দিন, নিজের পরিবারকে দেখুন, নিজের কমিউনিটিকে দেখুন, সেখানটাতে যতটা ভালো করা যায় আপনাদের, মানে আমি যেহেতু প্যারালালি জ্যোতিষটাও চর্চা করি, তার জন্য আমি নিজেও দেখেছি যে এই মানে ভারতের এখন মার্সের মহাদশা চলছে, তো এখন এরকম অনেক জেদি জিনিসপত্র, কার্যকলাপ অনেক কিছু হবে, থাকবে। এটা 7 বছরের বেশি হয়তো এরকম টাইপের ঝামেলা, কিছু না কিছু উতার চড়াও এরকম চলতে পারে। তো দেখা যাক কীরকমভাবে জিনিসপত্রগুলো চলে। এবং আপনারা যদি এগুলোর ব্যাপারে আরও বেশি ক্ল্যারিটি চান তাহলে পরে কমেন্টে লিখুন, কমেন্টে আমাকে জানান। আমি আশা করছি যে এই টিডবিটসগুলো থেকে, মানে যেটা কিনা মার্কেটের রানিং ন্যারেটিভ থেকে আপনাদের অনেকগুলো কিছু ইজিং আউট, বা নট ইজিং আউট, ক্ল্যারিটি পাচ্ছেন যে যা যা সমাজে চলছে, যা যা বলা হচ্ছে সব কিছুকে বিশ্বাস করার কোনো মানে নেই। দেয়ার ইজ আ পজিটিভ স্টোরি, বাট সেটা নিয়ে এনএমার্ড হওয়ার কোনো দরকার নেই, মানে সেটার সাথে প্রেমে পড়ার কোনো দরকার নেই। সাকসেস স্টোরিজ, ইয়েস, আজকে টুডে ওয়াজ আ উইন, আজকে আমি জিতেছি, কালকের দিনের জন্য দেখা যাক। আজকেই একেবারে পুরো ফুর্তি করে মজা করে জীবনকে হর্ষোল্লাস করে শেষ করে দেওয়ার কোনো মানে নেই। কালকের দিনটাও বাঁচতে হবে, কালকের জন্য প্রিপেয়ার্ড হোক। বেশি ইউনো নিজেকে, মানে ভারতবর্ষের উন্নতি হচ্ছে, কিছু কিছু জিনিসে সত্যিই উন্নতি হচ্ছে, যদি কিনা ট্যাক্স রেটস যদি বাড়ে না কোনো একটা দেশে, সেখানে যদি লোকজন থেকে যেতে পছন্দ করে, কারণ ফেসিলিটিস যদি আসে, তাহলে পরে দেয়ার ইজ আ পসিবিলিটি যে গ্রোথ হবে। ইন্ডাস্ট্রি ছাড়া ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপ করে খুব একটা লাভ নেই। এটা আরেকখানা আমার বলার ছিল যে ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট হচ্ছে, ঠিক আছে, ভালো কথা, এটার পেছনে অনেক টাকা পয়সা খরচা করেছেন, নীতিন গাডকারিজি খুব ভালো কাজ করেছেন, কিন্তু অ্যাট দ্য সেম টাইম ইন্ডাস্ট্রিয়াল ডেভেলপমেন্ট কিন্তু ওইসব সেক্টরে, মানে ওই লোকেশনগুলোতে যেখানে যেখানে এত প্রচেষ্টা চলছে, সেই জিনিসটা কিন্তু খুব বেশি মাত্রায় হয়নি। আরেকখানাও ন্যারেটিভের ব্যাপারে আরেকটা জিনিস মনে পড়ে গেল, সেটা হচ্ছে গিয়ে আপনি যদি দেখেন যে কীরকমভাবে ফোকাস কেড়ে নেওয়ার জন্য কি করা হয়, এটা ফোকাসিং ইলিউশনের পার্ট। সেটা হচ্ছে যে আপনারা হয়তো দেখে থাকবেন বুলেট ট্রেন নিয়ে অনেক বেশি কথাবার্তা হচ্ছে, অথচ রেলওয়ে কাভাচ কোথায় কোথায় ফাংশনিং অবস্থাতে রয়েছে এবং কোথায় কোথায় ডিফাংক্ট, সেগুলোর ওপরে কিন্তু প্রপার ম্যান পাওয়ার ইনভেস্টমেন্ট এবং মানিটারি ইনভেস্টমেন্ট নেই। অথচ এই পুরো রেল ব্যবস্থাটাকে অনেকটাই স্ট্রিমলাইন করা যায়, সেরকম টাকাটা চলে যাচ্ছে হচ্ছে গিয়ে বুলেট রেল একখানা ইন্ডাস্ট্রিয়াল সার্কিটের মধ্যে রান করার জন্য। তো কখনো বলে না যে বেসিক্সটা ঠিক না থাকলে পরে খুব হাই অ্যাচিভ করা যায় না, এখন ব্যাপারটা অনেকটা সেরকম জায়গাতেই দাঁড়িয়ে রয়েছে। তো আশা করি এই জিনিসপত্রগুলোর থেকে বুঝে আপনারা একটুখানি নিজেদেরকে, মানে উল্লসিত হওয়ার থেকে একটুখানি নিচে নামিয়ে আনতে পারবেন এবং বুঝুন যে হ্যাঁ ঠিক আছে, ভালো হচ্ছে যা হচ্ছে, আরও ইমপ্রুভ করার জায়গা রয়েছে, এবং প্রেস ফোর্থ যাতে কিনা পলিটিশিয়ানরা চাপে থাকেন যে জিনিসপত্র ইমপ্রুভ করার জন্য। সহসা উল্লসিত হয়ে হাততালি দেওয়ার কোনো পার্টি, আমি এখন অবধি খুব রেয়ারলি আমি কখনো দেখেছি কোনো পার্টি খুব হিউজ রানা পেয়ে, মানে অনেক সংখ্যা বা বহুত্ব নিয়ে জেতার মতন যোগ্যতায় রয়েছে, আমি এখন অবধি ভারতবর্ষে সেটার ইঙ্গিত পাইনি। কিন্তু লোকজন করে, ঠিক আছে, তাদের অভিমত, কিন্তু আমার মনে হয় ধীরে ধীরে পলিটিক্সের ব্যাপারে একটুখানি সচেতন হয়, এই জিনিসপত্রগুলোকে ভালো করে অ্যাসেস করে, এই জিনিসপত্রগুলোকে ভালো করে অ্যানালিসিস করে ভোট দিতে যাওয়াটা খুব দরকার। যদিও আমাদের কাছে চয়েসেস আর লিমিটেড, ভালো ক্যান্ডিডেট চয়েস তো আরোই লিমিটেড, আমরা কিছু কিছু পলিটিক্যাল পন্থার সাথে হয়তো এখন ডিসোসিয়েটেড হয়ে গেছি, আমরা সেই জায়গাটাতে যেতেই চাই না, কারণ ওটার ডিমেরিটস আমাদের দেখা হয়ে গেছে। কিন্তু আমাদের অপশানগুলো যেগুলো রয়েছে সেগুলোর মধ্যে ওয়ার্ক লাইফ ব্যালেন্স, রিসেন্টলি যেটা কিনা ব্যাঙ্গালোরের সিচুয়েশনটা এসছে, যে 14 ঘন্টা আইটি সেক্টরে 14 ঘন্টা কাজ করতে বলছে দিনে, ইটস অল ম্যাডনেস। আমি জানি না এগুলোর কী হবে, বাট এনিহাউ
লেটস কিপ আওয়ার হোপ আপ যে আমরা সভারেন অফ দ্য নেশন, জনসমগ্র এই দেশটাকে ভালোর পথের দিকে নিয়ে যেতে পারবো। আমাদের মধ্যে থেকেও রিপ্রেজেন্টেশন আরো বেশি করে আসা উচিত, যারা কিনা ইউনো বোঝেন পলিসিসগুলোকে, তাদের মধ্যে থেকে পার্টিসিপেশন আসা উচিত সরকারের মধ্যে, যাতে কিনা সরকার একটা ভালো ট্র্যাজেক্টরিতে যেতে যায়। যদি অযোগ্য লোকে যদি সরকারের মধ্যে বেশি বেশি মাত্রায় ঢুকে গিয়ে বসে থাকে, তাহলে পরে এরকম দিন আসার জন্য কাউকে দোষ দেওয়া যায় না। আমি নিজেই আমার মনে পড়ে যে আমরা যখন ছোট ছিলাম পলিটিক্সের ব্যাপারে কথা বলার ব্যাপারে খুবই ডিসকারেজ করা হতো মানে বা আমাদের তরফ থেকে। তার কারণ হচ্ছে গিয়ে তারা 1970-এর দশকের ওই যে মুভমেন্টটা দেখেছেন, যেটা বামপন্থী মুভমেন্টটা দেখেছেন এগেনস্ট দ্য আপরাইজিং অফ দ্য গভর্নমেন্ট। তো সেই জায়গাটাতে কোথাও একখানা ডিসকর্ড তৈরি হয়ে গেছে, পলিটিক্সের থেকে ডিসটেস্টফুল কিছু এলিমেন্টস তৈরি হয়ে গেছিল। আমার মনে হয় সেই একটা ইমেজ থেকে যেই মানে পার্কুলেশন অফ আ নেগেটিভ অ্যাটিটিউড টুয়ার্ডস পলিটিক্স হয়েছে, সেই জিনিসটা আমাদের দেশের যথেষ্ট ক্ষতি করেছে। আই উইল সিনসিয়ারলি হোপ যে বুদ্ধিমান লোকেরা, যারা শুধু স্বার্থের জন্য, নিজেদের স্বার্থের জন্য কাজ করতে চায় না, সেরকম লোকজন পলিটিক্সে আসুক, পলিটিক্সটাকে আরও এনরিচড করুক, এবং সিভিল গুড পলিসিস ফর পিপল এই জিনিসটা নিয়ে আসার জন্য একখানা ড্রাইভ হোক। এই এক্সপেকটেশনের সাথে আজকের আমার ভিডিওটাকে আমি শেষ করব। আমি জানি এটা খুব বড় লম্বা ভিডিও হয়ে গেল, আমার এতটাও লম্বা করার ইচ্ছে ছিল না। I had to only discuss like 4 points, but কারেন্ট ডেভেলপমেন্ট, জাস্ট কতদিন আগে বাজেটটা এসছে সেইটার জন্য কনগ্লোমারেশন করে ব্যাপারটা বেশ বড় হয়ে গেছে। থ্যাংক ইউ। আপনারা চাইলে পরেন এই ভিডিওটাকে 1.5x দেখতে পারেন, মানে লাস্টে বলছি, বাট হ্যাঁ, এটা যদি মনে হয় তাহলে পরে একটুখানি ফাস্ট ফরওয়ার্ড করে দেখতে পারেন, যাতে কিনা আপনারা পুরো পার্সপেক্টিভটা বুঝতে পারেন। থ্যাংক ইউ সো ভেরি মাচ। লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন, এবং প্লিজ শেয়ার করবেন, যাতে কিনা আরও বেশি লোকজন এই আইডিয়াগুলোর ব্যাপারে এক্সপোজার পায় এবং তাদের চিন্তাধারার আঙ্গিকটাও খানিকটা হলে পরেও চেঞ্জ হতে পারে টুয়ার্ডস seeing through the narratives that people are trying to আপনাদের মধ্যে গেঁথে দেওয়ার চেষ্টা করছে, সেটার থেকে যাতে একটুখানি, আমিও বলছি না যে আমার পার্সপেক্টিভটা অলওয়েজ দ্য বেস্ট, বাট আমার অ্যাটলিস্ট চেষ্টা থাকে যে আপনাদেরকে ক্ল্যারিটিটা দেওয়ার, যাতে কিনা আপনারা এটার মধ্যে থেকে একখানা নিজের কোনো একটা পয়েন্ট অফ ভিউ ডেভেলপ করতে পারেন। এভরিওয়ান শুড হ্যাভ দেয়ার ওন পয়েন্ট অফ ভিউজ, অ্যান্ড দেন দ্যাট শুড বি ডিসকাসড অ্যান্ড চ্যালেঞ্জড, যে কোনটা ঠিক কোনটা ভুল সেই অ্যাঙ্গেলগুলোকে বোঝার জন্য। থ্যাংক ইউ ওয়ান্স অ্যাগেন, রিকোয়েস্ট করছি লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন, শেয়ার করবেন। থ্যাংক ইউ সো ভেরি মাচ। নমস্কার।